আমি কোচবিহারের এসপিকে চ্যালেঞ্জ করছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মনীন্দ্র বর্মন আছেন, থাকবেন। আপনার ক্ষমতা থাকে উনার কেশাগ্র স্পর্শ করে দেখুন। এইসব পিঁয়াজি অনেক করেছেন। চাকরি চুরি নিয়ে এটি ভাওয়াইয়া গীত গিয়েছিলেন, যে যার মানে 1 কোটির বেশি ভিউয়ার্স হয়েছে, নেট দুনিয়া বা সোশ্যাল মিডিয়াতে পপুলার হয়েছেন। মমতা পুলিশ এই রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় লোকশিল্পীকে চাকরি চুরির বিরুদ্ধে তার গান গাওয়ার জন্য 4 বার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, গ্রেপ্তার করতে চায়। উনাকে টেলিফোনে মাথাভাঙা পুলিশ বলেছে ডিলিট করতে হবে, মোবাইল ফোন জমা দিতে হবে। উনি আমার সঙ্গে টেলিফোনে গত 6-7 দিন ধরেই টাচে ছিলেন। আমি কোচবিহারের এসপিকে চ্যালেঞ্জ করছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মনীন্দ্র বর্মন আছেন, থাকবেন। আপনার ক্ষমতা থাকে উনার কেশাগ্র স্পর্শ করে দেখুন। এইসব পিঁয়াজি অনেক করেছেন। মাথাভাঙার আইসি কোচবিহারের এসপির বেতনটা কোনো পিসি ভাইপো দেয় না, ট্যাক্সের টাকায় পান। এবং আমরা লয়ারের পক্ষ থেকে, যেহেতু উনাকে লিখিত নোটিশ দেয়নি, এফআইআর করেছে কিনা আমরা জানতে পারিনি আজ পর্যন্ত, আমরা লয়ারের পক্ষ থেকে আজকেই মেল করব মাথাভাঙা থানায় এবং এসপি কোচবিহারকে। যদি কোনো অভিযোগ থাকে বা এফআইআর করে থাকেন, কপি ফরওয়ার্ড করতে। তারপরে আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পুলিশের বিরুদ্ধে আনএথিক্যাল, ইলিগাল, পলিটিক্যালি মোটিভেটেড অ্যাকশনের এগেনস্টে আমরা মনীন্দ্র বর্মনকে লিগাল সাপোর্ট দিয়ে পাঠাবো। তাই আমি এই পয়েন্টটা আপনাদের মাধ্যমে, গোটা রাজ্যে মনীন্দ্র বর্মনকে নিয়ে আমি নিজেই শতাধিক ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। প্রচুর মানুষ চিন্তিত ছিলেন যে মনীন্দ্র বর্মনের উপর পুলিশি জুলুম ইউটিউবারদের মতো বা অনেক প্রতিবাদী শিল্পীদের মতো, অনেক কার্টুনিস্টদের মতো হবে কিনা। আমি সমগ্র রাজ্যের প্রতিবাদী জনগণ এবং মনীন্দ্র বর্মনকে নিয়ে যারা উদ্বেগে ছিলেন তাদেরকে জানাতে চাই যে তিনি রাজ্যের বিরোধী দলনেতার কাছে আছেন, থাকবেন। তাকে প্রয়োজনীয় সমস্ত রকম সাপোর্ট দেব। আমি কোচবিহারের এসপিকে চ্যালেঞ্জ করছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মনীন্দ্র বর্মন আছেন, থাকবেন। আপনার ক্ষমতা থাকে উনার কেশাগ্র স্পর্শ করে দেখুন। এইসব পিঁয়াজি অনেক করেছেন। কেন এই মানুষটাকে রাজ্যের বিরোধী মনোভাবাপন্ন প্রায় সমস্ত মানুষ এত ভালোবাসেন, তাদের কার্যত নয়নের মণি হয়ে রয়েছেন, শুভেন্দু অধিকারী আজকে আরও একবার প্রমাণ করে দিলেন। 3-4 আগেই আমি এই মনীন্দ্র বর্মনকে নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আপনাদের জানিয়েছিলাম যে উত্তরবঙ্গের এই শিল্পী, লোকশিল্পী, তিনি একটা প্রতিবাদের গান বেঁধেছেন এবং সেই গান বাঁধার ফলে তার উপর কিন্তু পুলিশি জুলুম শুরু হয়ে গেছে, যেটা এই রাজ্যে চিরাচরিত প্রথা। চটি পুলিশ দিয়ে চ্যাংড়ামি চলবে। এই রাজ্যে মুর্শিদাবাদ জ্বললে জ্বলুক, মোথাবাড়িতে হিন্দুরা মরলে মরুক, এখানে অভয়াকাণ্ড হলে হোক, নারী নির্যাতন হলে হোক, কোথাও কোনো লক্ষ্য নেই। পুলিশের এখন একটাই কাজ, কেউ পিসি ভাইপো এই শব্দগুলো উচ্চারণ করেছে কিনা, এটা যেন পেটের নেওয়া আছে। আর এই পুলিশকে যখন জিজ্ঞেস করা হয় কে এই পিসি, কে এই ভাইপো, পুলিশ কোনো সদুত্তর দিতে পারে না। কিন্তু তাদের হাতে যেহেতু রাষ্ট্র ক্ষমতা আছে, সেই জন্য তার অপব্যবহার করে যতটা পারা যায় হেনস্থা করা হবে। আর এই মনীন্দ্র বর্মনকেও সেই একই চেষ্টা করা হয়েছিল। এবং অনেকেই যখন আমি প্রতিবেদন করেছিলাম তখন বলেছিলেন যে এটা শুভেন্দুবাবুকে জানান। শুনলেনি শুভেন্দুবাবুর মুখে যে বহু মানুষ তাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে, তাকে মেসেজ করে এই মনীন্দ্র বর্মনের কথা জানিয়েছেন। এবং যেটা তার চিরাচরিত স্বভাব, এই রাজ্যে প্রতিবাদ করতে গিয়ে কেউ যদি বিপদে পড়েছে, পুলিশি হেনস্থার মুখে পড়েছে, তাহলে তিনি ঝাঁপিয়ে পড়বেন এবং বুক দিয়ে তাকে আগলে রাখবেন। সেটা আমাদের ইউটিউবারদের ক্ষেত্রেও দেখেছি, সেটা অন্য যে কোনো প্রতিবাদীর ক্ষেত্রে আমরা বারে বারেই এই ঘটনা দেখেছি যে ছেড়ে কথা বলার মানুষ শুভেন্দুবাবু নন, তিনি পাশে দাঁড়িয়ে আছেন। এবং আজকে তো কার্যত হুঙ্কার দিয়ে দিলেন যে মাননীয় বিরোধী দলনেতার কাছেই মনীন্দ্র বর্মন আছে, পুলিশের কি করার আছে করে নিক, ওনার কেশাগ্র ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাক। দেখি চটি পুলিশের কত ক্ষমতা হয়েছে, কত গায়ের জোর হয়েছে। যান শুভেন্দুবাবুর বাড়ি যান, গিয়ে তুলে নিয়ে আসুন মনীন্দ্র বর্মনকে, হেনস্থা করুন, দেখি কত ক্ষমতা আছে। আসলে এখানকার পুলিশ বুঝে পাগ হয়ে গেছে। ওই চটি চাটতে চাটতে ওরা একদমই মেরুদণ্ডহীন, দলদাস ছাড়া আর কিছু নয়। ফলে মালিকের কোথাও গিয়ে কিছু হয়ে যাচ্ছে, তাদের ভোটটা কমে যাবে, আর তারা যদি হেরে যায় তাহলে আমাদের এই চটি চাটাগিরি ঘুচে যাবে, এই ভয়টাই পুলিশকে কুড়ে কুড়ে খায়। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে কতখানি কি তাকাবেন সেই নিয়ে প্রশ্ন থাকলেও এরকম হেনস্থা তারা করেই যাবেন। তো আজকে বুঝতেই পারলেন যে মনীন্দ্র বর্মন যতখানি ভেঙে পড়েছিলেন,
সেই জায়গা থেকে মাননীয় বিরোধী দলনেতা যেভাবে তার পাশে দাঁড়িয়ে গেছেন, তাকে সাপোর্ট করে দিয়েছেন, এখন তিনি কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। আসলে আমি নিজেও ওই মনীন্দ্রবাবুর গানটা শুনেছিলাম, আপনাদের শুনিয়েও ছিলাম। সত্যিই তিনি একজন ট্যালেন্টেড মানুষ। যেভাবে কথাগুলোকে তিনি গুছিয়ে বেঁধেছেন, যেভাবে সেটাকে সুর দিয়েছেন, সত্যিই একটা প্রাণে দোলা দিয়ে দেয়। এবং তার ফলে যেটা হয়েছিল যে সেই গানটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়, কোটি কোটি মানুষ সেটা ভিউ করেছে। এবং সেই জায়গা থেকে রাজ্যের যে ছবিটা সেটা স্পষ্ট হয়ে গেছে। আসলে যদি গানটা ভালো করে শোনেন তাহলে দেখবেন যে মনীন্দ্রবাবু সেখানে কোথাও কারুর কোনো নাম নেয়নি, শুধুমাত্র তিনি একটা ঘটনার বর্ণনা দিয়েছেন। এই যে 26,000 চাকরি চলে গেছে, যেটা নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আগডুম বাগডুম যা খুশি বকে যাচ্ছেন। কিন্তু এই যে 26,000 চাকরি চলে গেল, এই চাকরিহারাদের জিজ্ঞেস করুন, আর যাদের পেটে সামান্য বিদ্যে বুদ্ধি আছে তাদেরকে জিজ্ঞেস করুন, প্রত্যেকেই এক কথা বলবেন, এর জন্য যদি কেউ দায়ী থাকে এক এবং একমাত্র সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে অন্য কোনো নাম নেই। পাশের চেয়ারে বসে থাকা পার্থ চ্যাটার্জি কোটি কোটি টাকা ঝেড়ে দিয়ে এই চাকরিগুলো বিক্রি করেছে, আর তিনি কিছু জানেন না? যাদেরকে দিয়ে পার্থ চ্যাটার্জি এই চুরিগুলো করেছে বলে তারা এখন জেলে আছে, কেউ কেউ বোধহয় জামিনেও আছে, তাদের প্রত্যেককে প্রাইজ পোস্টিং দিয়েছেন এই মমতা ব্যানার্জি। তিনি কিছু জানেন না? এই প্রশ্নটা উঠছে এবং মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে যে এই যে তদন্তটা হচ্ছে সেখানে তো সবার আগে মুখ্যমন্ত্রীকে ডেকে প্রশ্ন করা উচিত। ফলে এই জায়গায় যদি এরকম কোনো প্রতিবাদী গান চলে আসে যেটা সামগ্রিকভাবে ভোট ব্যাংককে ক্ষতিগ্রস্ত করে দেবে, কেননা দেখুন এই সরকারের বিরুদ্ধে একটা প্রবল ক্ষোভ তৈরি হয়ে গেছে এবং সেখানে সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষরা রয়েছেন তারা প্রত্যেকে চাইছেন এই সরকারটার পরিবর্তন ঘটুক। কিন্তু এরা এখনো ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে ওই দুধেল গাইদের ভোট টোট নিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছে এবং তার সঙ্গে বার্তা দিচ্ছে যে যারা হিন্দু সমাজ আছে তারা বিজেপির ফাঁদে পা দিও না, আমাদের কি ভোট দাও, এরকম একটা ছবি করার চেষ্টা করছেন। সেখানে মনীন্দ্র বর্মনের মতো প্রতিবাদী ট্যালেন্টেড মানুষগুলো যদি এই ধরনের গান নিয়ে আসেন, তার প্রভাব কিন্তু অনেকটা দূর পর্যন্ত চলে যায়। আমরা এক একটা প্রতিবেদন করি, সেখানে আমরা যে রাজ্যের অসহনীয় ছবিটা হচ্ছে সেগুলো তুলে ধরি, সেখানেও বহু মানুষ ভিউ করেন। কিন্তু আমরা দেখেছি যে দুটো ক্ষেত্র আছে, একটা হচ্ছে হাস্যরসের ক্ষেত্র, কৌতুকের ক্ষেত্র। কৌতুক দিয়ে যদি কোনো ঘটনার বর্ণনা করা হয়, হাসতে হাসতে সেখানে যদি একটা বড় বার্তা দেওয়া হয়, সেটা কিন্তু মানুষকে অনেক বেশি টাচ করে। আর একটা হচ্ছে এই গানের শিল্প, যারা এই সঙ্গীত শিল্পী, সত্যি হ্যাটস অফ তাদের প্রতিভাকে। এবং সেখানে তিনি নিজে লিখেছেন, নিজে সুর দিয়েছেন, দিয়ে গানটা গেয়েছেন। একটা বহু মানুষের কাছে সেই বার্তাটা গেছে এবং তারা রাজ্যের প্রকৃত চিত্রটা বুঝতে পারছেন। ফলে যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছেন তারা তো বুঝতে পারছেন যে এর এফেক্টটা আলটিমেটলি ভোট বাক্সে পড়বে, আর তাই নিজেদের চামচাদের পাঠিয়ে দিয়েছিলেন, পুলিশদের পাঠিয়ে দিয়েছিলেন। আমার কথা হচ্ছে যে ধরুন কেউ অন্যায় করেছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমিও আইনের ঊর্ধ্বে নয়, আপনিও আইনের ঊর্ধ্বে নন। সুতরাং সেই জায়গা থেকে কেউ যদি দোষ করে, নাম্বার ওয়ান, তাকে নোটিশ দিন, তার কাছে জানতে চান। তারপর আইনি পথে তাকে দেখুন। আদালত তো সবার আগে বিচার করবে, পুলিশ তো বিচার করতে পারে না, পুলিশ তদন্ত করতে পারে। তো সেই জায়গা থেকে আদালতের সামনে গিয়ে ডকুমেন্টসটা প্রথমেই ফেলে দিন। গানটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে, সেটা তো নতুন করে লুকোনোর কিছু নেই। এই দেখুন এই গানটা গেয়েছে এবং এই গানটার পরিপ্রেক্ষিতে এই জায়গা করেছেন যেখানটা আইন ভঙ্গ হয়েছে এবং তার ফলে রাজ্যের এইখানে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে রেখে দিন। আদালতই তখন নির্দেশ দেবে যে হ্যাঁ মনীন্দ্র বর্মন দোষী, ওকে অ্যারেস্ট করে ইমিডিয়েটলি জেলে পড়াও, ওকে ফাঁসি দিয়ে দাও। যেটাই হবে আদালতের মনে হবে আদালত বলে দেবে। সুতরাং আইনি পথে যদি করেন কারোর কিচ্ছু বলার থাকে না। কিন্তু এরা কোনো সময় আইনের পথে যায় না, কেননা আইনের চত্বরে এদেরকে টেনে নিয়ে গেলেই না এই চটি পুলিশকে ঠাস 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 করে এদের গালে চড় পড়ে। আর মুশকিলটা হচ্ছে এদের গায়ের চামড়া এতটাই মোটা হয়ে গেছে, এরা জানে দু চারটে গালাগাল দেবে, তাতে কি এসে যায়। আমরা যদি এই চটিবৃত্তিটা না করি তাহলে আমাদের চাকরিটাই থাকবে না। ওই ভাইপোর বাড়ির সামনে হয়তো ঘর ঝাড় দেওয়া করাবে, আমাদের রাস্তা ঝাড় দেওয়া করাবে, এই তো এদের এখন অবস্থা হয়ে গেছে। সুতরাং সমস্ত কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে এরা চটি চেটে যাচ্ছে, আর সেই জন্য রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা এই জায়গায় চলে যাচ্ছে। সেই জন্য মালদা মুর্শিদাবাদ ঘটছে, পুলিশের অকর্মণ্যতা অপদার্থতার জন্যই তো এই ঘটনা ঘটেছে। একটা অত বড় গ্যাদারিং হয়ে গেল, সেই গ্যাদারিং থেকে পুলিশকে লক্ষ্য করে বোম ছুটছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, পুলিশকে পাথর মারছে, পুলিশ ভয়ে গিয়ে দোকানে ঢুকে শাটার টেনে দিচ্ছে। আর তারা এখন হুব্বা হুব্বা করে চলে এসছে মনীন্দ্র বর্মনকে ধরতে হবে। তারা হুব্বা হুব্বা করে চলে যায় এই ইউটিউবাররা কি বললো তাদেরকে শায়েস্তা করতে হবে, কিন্তু তাদের কাউকে কিছু করতে পারে না, কেননা প্রত্যেকটা ক্ষেত্রেই তারা যে বেআইনি কাজ করছে এটাই তার জলজান্ত প্রমাণ। যাই হোক, এই শুভেন্দুবাবুর কথাটা এই জন্যই আমি আপনাদের সামনে নিয়ে এলাম যে দেখুন এই রাজ্যে বিরোধী দলগুলোকে নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে,
তারা ঠিকভাবে করতে পারছে না, শাসকের এত কিছু জায়গা রয়েছে তারপরেও চেপে ধরতে পারছে না, এরপরেও 26-এ পরিবর্তন হবে কিনা সেই নিয়ে মানুষের মনে সংশয় আছে। কিন্তু এই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দমবার পাত্র নয়, তাকে দমাবার জন্য অনেক চেষ্টা হয়েছে। তার বিরুদ্ধে এই মমতা প্রশাসন বহু ভুয়ো মামলা করেছে, সে ত্রিপল চুরি থেকে আরম্ভ করে কিচ্ছু বাদ দেয়নি, তার বেডরুমে অব্দি পুলিশ ঢুকিয়ে দিয়েছে। তারপরে তার মনোবল কিন্তু এক চিলতে চির ধরাতে পারেননি। তিনি যেরকম ছিলেন সেরকমই আছেন। যেভাবে বিরোধীরা যদি কোথাও গিয়ে এইভাবে পুলিশি অত্যাচারের শিকার হয়, যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আজকেও কিন্তু সেই একই জায়গায় রয়েছেন। আর এই কারণেই শুভেন্দু অধিকারী আজকে সত্যিই বিরোধীদের একটা আশা ভরসার জায়গা হয়ে গেছেন। তিনি সেই জন্য যখন বলেন যে এখন আমি 2 সপ্তাহ এই যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে থাকবো, সমাজসেবা করবো, আমি রাজনীতির বাইরে থাকবো, পশ্চিমবঙ্গের মানুষ কোথাও গিয়ে একটু আতঙ্কিত হয়ে যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক জায়গাটা পাওয়ার কথা সেটা কি পাচ্ছেন, সেটাই আবার একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। যাই হোক, এই শুভেন্দুবাবু আজকে যেভাবে মনীন্দ্রবাবুর পাশে দাঁড়ালেন তাতে একটা স্বস্তি অন্তত লাগছে, যে এই মনীন্দ্র বর্মন কিন্তু বলেছিলেন যে তার একটাই অসহায় অবস্থা আছে, যে তার বাড়িতে অসুস্থ তার বাবা রয়েছে। এইভাবে পুলিশি অত্যাচারের জন্য তিনি আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন, কারণ একটা মানসিক টেনশন হয়ে যাবে না, ছেলেকে খুঁজতে পুলিশ আসছে এবং পুলিশ কোনো এফআইআর এর কপি দেখাতে পারছে না, কি দোষ করেছে বলতে পারছে না, শুধু এসে খোঁজ যে থানায় তুলে নিয়ে যাবো, গানটা ডিলিট করাবো আর ফোনটা সিজ করে নেবো, তাহলেই সব মুখ বন্ধ হয়ে যাবে। এই যে জায়গাটা তার বাবা আরো অসুস্থ হয়ে পড়ছেন, তো সেই জায়গায় তিনি পাশে থাকতে পারছিলেন না, এইটা একটা তার খুব মনোকষ্টের জায়গা ছিল। কিন্তু আশা করি আজকের পর তিনি কিছুটা হলেও ভরসা পেয়েছেন, এবং এবং তিনি তার পরিবারকেও এবার দেখতে পাবেন। আর পুলিশও এবার সমঝে যাবে যে মনীন্দ্র বর্মনকে কাজ করা অত সহজ নয়, যদি করতে হয় আইনের সীমা দিয়ে আসতে হবে। আর পুলিশও খুব ভালো করে জানে ওই আইনের সীমা দিয়ে এদের কাউকে কিচ্ছু করার জায়গা নেই, গায়ের জোর দিয়ে ভয় দেখিয়ে এদের মুখ বন্ধ করাটাই একমাত্র লক্ষ্য ছিল। কি বলবেন শুভেন্দুবাবুর আজকের এই হুঙ্কার নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।